হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজ অর্থাৎ পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পদার্থের বিভিন্ন অবস্থা বলতে গেলে কি বোঝায়? তো দেখো যে প্রথমেই কী রয়েছে পদার্থ। পদার্থ কাকে বলা হয়? পদার্থ আমি তাদেরকে বলবো যাদের ক্ষেত্রে কী হয়, যে ভরটা নট ইকুয়াল টু জিরো, তাই তো, অর্থাৎ যার নির্দিষ্ট পরিমাণে ভর থাকে এবং যে কিছুটা পরিমাণে জায়গা অধিকার করে থাকে, অর্থাৎ সে ধরে না পৃথিবীর কোনো একটা মানে কিছু ক্ষুদ্র অল্প বা তুমি যাই ধরে নাও না কেন, সে কী করবে, কিছুটা অংশ সে অধিকার করে থাকবে বা জায়গা অধিকার করে থাকবে, তাদেরকে আমরা কি বলি? পদার্থ বলি। তো এই যে পদার্থের যে অবস্থা, অর্থাৎ আমরা কীভাবে পাই, ঠিক আছে, অর্থাৎ আমি তাদেরকেই বলছি যাদের কি হয়, ভর থাকে এবং সেই কিছুটা পৃথিবীতে অংশগ্রহণ করে থাকে বা সে পৃথিবীতে কিছুটা জায়গা অধিকার করে থাকে, তাদেরকে আমরা কি বলি? পদার্থ বলি। তো পদার্থের অবস্থা বলতে গেলে আমরা পদার্থকে সাধারণত 3 রকমভাবে পাই, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি সলিড, তাই তো, আর লিকুইড এবং গ্যাস, তাই তো, অর্থাৎ কঠিন, তরল ও গ্যাস। তো এই তিনটে আমরা জানি। তো আরেকটা অবস্থা হয় পদার্থের, সেটা হচ্ছে যে প্লাজমা, ঠিক আছে। তো এই তিনটে অবস্থায় আমরা পাই। তো সেই যে তিনটে অবস্থা, অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে কঠিন পদার্থ বলতে কী বোঝো, অর্থাৎ আমি কাদেরকে কঠিন পদার্থ বলবো, ঠিক আছে। পদার্থের আমি কতগুলো ভাগ পেলাম? 4টে ভাগ পাচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে কি কঠিন, একটা হচ্ছে কি তরল, একটা হচ্ছে কি গ্যাস এবং আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্লাজমা। তো এই যে ভাগগুলো পেলাম, এবার প্রত্যেকটা, অর্থাৎ কঠিন পদার্থ বলতে আমি কি বুঝি সেটা যদি তোমাকে জিজ্ঞেস করে, অর্থাৎ কঠিন পদার্থ বলতে গেলে কি বোঝাবো, যে সমস্ত পদার্থ, ঠিক আছে, অর্থাৎ যে পদার্থের কি থাকবে, মানে তাদেরকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। তাহলে যে সমস্ত পদার্থের একটা আকার থাকবে, ঠিক আছে, আকার নির্দিষ্ট থাকবে, অর্থাৎ তুমি একটা মানে পাথর নিয়ে নাও, পাথরের ক্ষেত্রে কি পাবে? একটা নির্দিষ্ট আকার পাবে এবং তার কিছুটা কি থাকবে? একটা আয়তন থাকবে, তাই তো। তাহলে এখানে যদি আকার ও আয়তন যদি আমি উল্লেখ করি তাহলে আমার ভুল উল্লেখ করা হবে না, তাই তো। অর্থাৎ যে পদার্থের আকার ও আয়তন আছে নির্দিষ্ট, এবং আমি এই যে পাথরটা রয়েছে সেই পাথরটাতে যদি আমি বল প্রয়োগ করি বা বল আমি প্রয়োগ করলাম, তাহলে আমি যে বল প্রয়োগ করে কি আমি এর আকার পরিবর্তন করার চেষ্টা করতে পারি? হ্যাঁ পারি, কিন্তু এ কি চাইবে কি আমার আকারটা পরিবর্তন হোক? এ চাইবে না। তাহলে এই কি করে? এ তোমাকে বাধা দেবে, তাই তো। তাহলে এইটা আমার কি হচ্ছে, এইটার আকার আছে, তাই তো, আকার আছে, আয়তন আছে, ঠিক, এবং সে কি করছে, তুমি বল প্রয়োগ করার পরেও সে কি করছে, তোমার এখানে বাধা দিচ্ছে বলতে গেলে তার আকারের পরিবর্তন যাতে না হয় সেই জন্য কি করছে, আকার পরিবর্তনে বাধা দিচ্ছে, তাই তো, আকার পরিবর্তনে বাধা দেয়। তাহলে যে সমস্ত পদার্থের আকার আয়তন থাকে এবং আপনি যাকে বল প্রয়োগ করা সত্ত্বেও সে কী করবে, তার আকার পরিবর্তনে বাধা দেবে, তাদেরকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। তো কঠিন পদার্থে যদি আমি এক্সাম্পল দেখি, এক্সাম্পল বলতে গেলে আমরা কি পাই? ইট পাই, তাই তো, ইট, পাথর। তাহলে এইগুলো সবগুলোই কঠিন পদার্থ। অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত জিনিসগুলো পাই যাদের আকার এবং আয়তন আছে তাদেরকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। এবং বল প্রয়োগ করা সত্ত্বেও সে কী করবে? আকার পরিবর্তনে বাধা দেবে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে কি সবগুলোই আমাদের কঠিন পদার্থ। অর্থাৎ ইট বলো, টেবিল বলো, পাথর বলো, ঠিক আছে, চেয়ার বলো, সবগুলো কি কঠিন পদার্থ। তো এটা গেল কি কঠিন পদার্থ। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা বলছে যে কঠিন পদার্থের, অর্থাৎ এই যে আমরা কঠিন পদার্থ পেলাম, পদার্থের কঠিন অবস্থা যেটা আমি পাচ্ছি তার বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ এই যে কঠিন পদার্থটা আছে তার বৈশিষ্ট্যগুলো যদি আমি বার করি, তাহলে দেখো যে প্রথমে আমরা কি পেলাম, যে আকার থাকছে, তাই তো, নির্দিষ্ট আকার থাকছে ও আয়তনও পাচ্ছি আমরা। তাহলে আকার ও আয়তন দুটোই আছে কার? কঠিন অবস্থার, অর্থাৎ পদার্থের যে কঠিন অবস্থা সেই কঠিন অবস্থার আকার এবং আয়তন দুটোই আমি পাচ্ছি। তাহলে এটা পেলাম। 2 নম্বর পয়েন্ট আমার কি হচ্ছে? 2 নম্বর পয়েন্ট দেখো যে এই যে কঠিন পদার্থ আমি পেলাম সেই কঠিন পদার্থ কী দিয়ে তৈরি হচ্ছে? এই একটা পাথরটা কী দিয়ে তৈরি? পাথরটা বিভিন্ন রকমের অণু দিয়ে তৈরি, তাই তো। অণু কাকে বলা হয়? পরমাণু কাকে বলা হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। যে অণু কাকে বলা হয়, মানে একাধিক পরমাণু দিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? অণু বলি, তাই তো।
অর্থাৎ এই যে অণু, অর্থাৎ এই যে মানে পাথরটা নিয়েছি, সেই পাথরটা কি হচ্ছে একাধিক অণু দিয়ে তৈরি হচ্ছে। তো এই যে অণুগুলো রয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, এই অণুগুলো কেমন অবস্থায় রয়েছে? এই যে অণুগুলো থাকে, অণুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা খুবই কম থাকে, ঠিক আছে। অর্থাৎ অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কি হয়? মধ্যবর্তী দূরত্ব খুব কম, ঠিক আছে, দূরত্ব কম। এবং এদের মাঝখানে যে বল ক্রিয়া করে, সেই বলটা কোন ধরনের বল? বলটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল, ঠিক আছে, আন্তরাণবিক আকর্ষণ বল, যেটা হচ্ছে কি খুব শক্তিশালী, ঠিক আছে, যেটা খুব শক্তিশালী। তো এটা হচ্ছে কি আমাদের এ পেলাম। তাহলে অণু অর্থাৎ আমি আকার পাচ্ছি, আয়তন পাচ্ছি, এবং কঠিন পদার্থ যেটা দিয়ে তৈরি অণু, সেটা কি হচ্ছে যে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কি খুব কম, এবং যে বলটা ক্রিয়া করছে, অর্থাৎ এই যে অণুগুলো আমি নিয়েছি বা কণাগুলো আমি নিয়েছি, সেই কণাগুলির মধ্যে যে বলটা ক্রিয়া করছে, সেই বলটা কি আন্তরাণবিক আকর্ষণ বল, এবং সেই বলটা খুব শক্তিশালী বল। তাহলে এই শক্তিশালী বল হওয়ার জন্য এই যে কণাগুলো রয়েছে তারা অনবরত কী হচ্ছে? কাঁপছে, কিন্তু শক্তিশালী বল ক্রিয়া করার জন্যই এরা কিন্তু ছিটকে যেতে পারছে না, অর্থাৎ এরা সুশৃঙ্খলভাবে অবস্থান করছে, ঠিক আছে, সুশৃঙ্খলভাবে অবস্থান করছে, অর্থাৎ এরা তাদের জায়গা ছেড়ে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ কি তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে গিয়ে আন্তরাণবিক আকর্ষণ বল, ঠিক আছে, আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করাচ্ছে, যার কারণে কি হচ্ছে? তারা তাদের নিজের জায়গা পরিবর্তন করতে পারছে না, ঠিক আছে। তো এটা গেল। আরেকটা আমরা দেখতে পাই যে সাধারণত দেখবে যে কঠিন পদার্থকে আমরা কি করতে পারি? তাপ দিই যদি, তাহলে তার কি হয়? মানে আয়তনের পরিবর্তন হয়, তাই তো। তো আমি তাপ বাড়ালে কি হবে? কঠিন পদার্থের ক্ষেত্রে টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে আয়তন কি হয়েছে? আয়তন বেড়ে যায়, ঠিক আছে। অর্থাৎ কেন বেড়ে যায় আয়তন? দেখো, এই যে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো রয়েছে, অণুগুলোকে যদি আমি হিট দিই, তাহলে কি হবে? তার গতিশক্তি বেড়ে যাবে, তাই তো। গতিশক্তি বলতে গেলে এদের যে বেগটা বেড়ে যাবে। তাহলে গতিশক্তি বেড়ে গেল, গতিশক্তি বেড়ে যাওয়ার জন্যই কি হয়? এই অণুগুলো তখন দূরে সরে যেতে থাকে, অর্থাৎ দূরে সরে যেতে থাকে, সেই জন্যই কী হয়? তার আয়তনটা বেড়ে যায়। অর্থাৎ তাপমাত্রা তুমি যত বাড়াবে তত কী হবে? আয়তন বেড়ে যাবে, এবং তাপমাত্রা যত কমাবে তত কী হবে? আয়তনও কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাপমাত্রা কমানোর সঙ্গে সঙ্গে আয়তনও কী হয়ে যাবে? কমে যাবে। তো এটা গেলো আমাদের কঠিন পদার্থের যে মানে পদার্থের যে কঠিন অবস্থা, তার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এরপরে যেটা হচ্ছে যে তরল পদার্থ বলতে কী বোঝায়, ঠিক আছে। আমি কাদেরকে তরল পদার্থ বলবো? তো কাদেরকে তরল পদার্থ বলতে গেলে আমার কী বোঝায়? যে আমরা কি পেলাম এর ক্ষেত্রে? আমরা কি পাচ্ছি? আকার পাচ্ছি, আয়তন পাচ্ছি। তুমি মানে জল নিয়ে নাও, ঠিক আছে। তরল বলতে কি? আমরা জল নিই, তাই তো। তুমি 1 গ্লাস জল নিয়েছো, সেই জলটাকে তুমি যদি একটা বোতলের মধ্যে রাখো, তাহলে কি হবে? বোতলের মধ্যে রাখলে পরে তার কি আয়তনের পরিবর্তন হবে? তার আয়তনের পরিবর্তন হবে না। আয়তনের পরিবর্তন হবে না বলতে গেলে তুমি ধরে নাও এই যে গ্লাসটার মধ্যে তুমি 1 লিটার জল নিয়েছো, ঠিক আছে, 1 লিটার জল নিয়েছো। এবার সেই জলটাকে তুমি কি করলে? বোতলের মধ্যে রাখলে। এবার বোতলটা মধ্যে যে জলটা রয়েছে সেটা কি 2 লিটার হয়ে গেছে? সেটা 2 লিটার হয়নি, তাই তো। সেটা 2 লিটার হয়নি, কত আছে? 1 লিটারই আছে। তাহলে এটা কি আমার নির্দিষ্ট, অর্থাৎ আয়তনটা আমার কি হচ্ছে? আয়তনটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট পাচ্ছি, তাই তো। কিন্তু দেখো যে এই যে পাত্রটাতে আমি যখন তরলটাকে রেখেছিলাম বা জলটাকে রেখেছিলাম, তখন তার আকারটা ছিল অন্যরকম। যখনই আমি বোতলের মধ্যে রাখলাম তখন তার কি হয়ে যাচ্ছে? আকারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এই যে আয়তন কিন্তু আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই, তাই তো। তাহলে তরল পদার্থ আমি কাদেরকে বলবো? যে সমস্ত পদার্থের আয়তন আছে, ঠিক আছে, আয়তন আছে কিন্তু আকার নাই, ঠিক আছে। আয়তন বলতে গেলে ভলিউম, ঠিক আছে। আয়তন আছে কিন্তু আকার নাই, নির্দিষ্ট কোনো আকার নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার নিয়ে নেয়। তাহলে এই মানে এরকম যদি আমি পদার্থ খুঁজে পাই যাদের কি আয়তন আছে কিন্তু আকার নাই নির্দিষ্ট, এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার নিয়ে নেয়, তখন সেটাকে আমরা কি বলবো? পদার্থের তরল অবস্থা বা তরল পদার্থ, ঠিক আছে। তো তরল পদার্থ বুঝতে পেরেছো। আর তরল পদার্থ বলতে গেলে এই যে জলের যে কণাগুলো অর্থাৎ অণুগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কি হয়? কঠিনের থেকে বেশি হয়, কিন্তু গ্যাসের থেকে কি হয়? অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে কম হয় ডিস্ট্যান্সটা, ঠিক আছে। তো
এরপরে আসবো যে পদার্থের তরল অবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, তাহলে পদার্থের তরল অবস্থার বৈশিষ্ট্যগুলি যদি আমি বার করি, তাহলে দেখো যে প্রথমে আমরা কি পাচ্ছি, আয়তন পাচ্ছি, তাই তো, কিন্তু কোনো আকার নাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি আমি পেলাম, আয়তন আছে, আকার নাই। এই 2 নম্বর যদি আমি দেখি, তাহলে 2 নম্বর কি, অণুগুলো যেগুলো রয়েছে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব রয়েছে, তাই তো, অর্থাৎ মধ্যবর্তী এদের যে দূরত্ব সেটা কি কঠিনের থেকে বেশি, তাই তো, কঠিনের থেকে দূরত্ব বেশি, বেশি দূরত্ব, তাই তো, কঠিনের দূরত্ব থেকে বেশি। ঠিক, তাহলে অণুগুলো কঠিনের থেকে দূরত্ব বেশি, মানে অণুগুলো অর্থাৎ এই যে গঠনগত কণা সেগুলোকে আমরা কি বলছি, অণু বলছি। তাহলে এই যে অণুগুলো মানে যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা অর্থাৎ আমি যদি কঠিন পদার্থ নিয়ে নিই, কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে মধ্যবর্তী দূরত্বটা কী হবে, খুবই কম হবে। এটা হচ্ছে কি তরল, অর্থাৎ তরলের ক্ষেত্রে কী হচ্ছে, এই যে মধ্যবর্তী দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দুটো মানে অণুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কি বেশি। ঠিক আছে, যদি আমি গ্যাসের ক্ষেত্রে নিই, গ্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, অনেক বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে মধ্যবর্তী কণাগুলোর যে ডিস্ট্যান্স, ঠিক আছে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা অনেক বেশি। ঠিক, তাহলে এটা হচ্ছে কি গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে কি লিকুইডের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি সলিডের ক্ষেত্রে। তো এইগুলো আমরা পাই। তো দেখো এখানে কি হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে কি মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের মানে আকর্ষণ বলটা কি কমে যাবে, তাই তো, আকর্ষণ বলটা অর্থাৎ এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা কি কম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে আন্তরাণবিক আকর্ষণ বলটা কি কম, তাই তো, কার তুলনায় কম, কঠিনের তুলনায় কম হচ্ছে, তাই তো, আন্তরাণবিক আকর্ষণ বলটা। তাহলে এখানে কি কঠিনের তুলনায় কি কম হচ্ছে, তাহলে কঠিনের থেকে দূরত্ব বেশি কণাগুলোর, কঠিনের তুলনায় কম শক্তিশালী আকর্ষণ বলের সাহায্যে তারা কি করছে, একজন আরেকজনের সাথে লেগে রয়েছে। আর কি পেতে পারি, এই যে এদের ক্ষেত্রে এই যে গঠনটা আমরা কি করলাম, যে কঠিনের ক্ষেত্রে আমি দেখলাম যে গঠনগত কণাগুলো যেগুলো রয়েছে সেই গঠনগত কণাগুলোর মানে তার মানে নির্দিষ্ট জায়গা কিন্তু চেঞ্জ করছে না, তাই তো, অর্থাৎ তারা যে জায়গাতে ছিল সেই জায়গাতেই রয়েছে। কিন্তু এক্ষেত্রে কি হয়, তাদের জায়গা অর্থাৎ এরা এই যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে বিন্যাস থাকে না। ঠিক আছে, অর্থাৎ যে কণাগুলো থাকে সেই কণাগুলোর বিন্যাস সুশৃঙ্খল নয়, অর্থাৎ এই যে অণুগুলো রয়েছে সুশৃঙ্খলভাবে থাকে না। ঠিক আছে, সুশৃঙ্খল নয়, অর্থাৎ এদের যে অণুগুলোর যে বিন্যাস সুশৃঙ্খলভাবে থাকে না, সেই জন্য কি হয়, আকারটা এদের নির্দিষ্ট নয়। যদি মানে সুশৃঙ্খলভাবে থাকতো তাহলে কি পেতাম, আমি আকারটা নির্দিষ্ট পেতাম। আকারটা নির্দিষ্ট পেলে পরে কি হতো, তাদের আমি আকারের যদি পরিবর্তন অর্থাৎ বাইরে থেকে বল যদি আমি দিতাম, তাহলে বল দেওয়ার ফলে কি করতো, সে তার আকার পরিবর্তনে বাধা দিত। তাহলে সেরকম কিছু হচ্ছে না, আকারে পরিবর্তন হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এই যে মানে বৈশিষ্ট্যগুলো আমি পাচ্ছি কার ক্ষেত্রে, অণু অর্থাৎ তরল অবস্থা বা তরল পদার্থ যে সমস্ত অণু দিয়ে তৈরি হচ্ছে সেই অণুগুলোর মানে দূরত্ব কি হচ্ছে, কঠিনের তুলনায় বেশি হচ্ছে, এবং যে আন্তরাণবিক আকর্ষণ বলটা সেটা কি কঠিনের যে আন্তরাণবিক আকর্ষণ বল তার তুলনায় কম হচ্ছে, কিন্তু গ্যাসের তুলনায় বেশি হচ্ছে। ঠিক আছে, আর বিন্যাস কি সুশৃঙ্খলভাবে, এই যে গঠনগত অণুগুলো রয়েছে সেই অণুগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে না। আর কি হয়, তরল পদার্থকে আমি কি করতে পারি, এই ধরনের একটা বোতলের মধ্যে যদি কিছু পরিমাণে তরল পদার্থ যদি থাকে তাহলে আমি তাকে চাপ দিয়ে কি করতে পারি, সংকুচিত করতে পারি, তাই তো। তাহলে চাপ দিলে পরে কি হবে, চাপ দিয়ে অর্থাৎ প্রেসার বা চাপ, ঠিক আছে, চাপ দিলে পরে কি হবে, চাপ দিলে সংকুচিত করা যায়, সংকুচিত হয়। ঠিক আছে, চাপ প্রয়োগ করে এটা কি হয়, সংকুচিত হতে পারে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে প্লাজমা কি। ঠিক আছে, তার আগে একটু আলোচনা করি গ্যাস নিয়ে। ঠিক আছে, গ্যাস কাকে বলবো, অর্থাৎ গ্যাসীয় পদার্থ কাদেরকে বলবো, গ্যাসীয় পদার্থ আমি তাদেরকে বলবো যাদের ক্ষেত্রে কি হচ্ছে, আকার এবং আয়তন দুটোই নাই। ঠিক আছে, আয়তনও নাই আকারও নাই, তাদেরকে আমরা কি বলবো, গ্যাসীয় বলবো। তাহলে এই দুটোই থাকছে না, তাহলে কেন থাকছে না যদি বলো, তাহলে দেখবে যে একটা যদি আমি ধূপকাঠিকে নিই, তাহলে ধূপকাঠি যখন জ্বালানো হচ্ছে সেটা কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে কণাগুলো অর্থাৎ অণুগুলো যেগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি মধ্যবর্তী দূরত্ব।
তো অনেক বেশি হওয়ার কারণে কি হচ্ছে, এই যে কণাগুলো অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কি হচ্ছে অনেক কম হয়ে যাচ্ছে। আকর্ষণ বল কম হওয়ার জন্য এরা পরস্পর থেকে প্রায়, আকর্ষণ বলটা একদম নগণ্য বললেই চলে। তো আকর্ষণ বলটা কম হওয়ার জন্য কি হচ্ছে, এই মানে কণাগুলো অনেক দূরবর্তী অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো গ্যাস অর্থাৎ ধূপকাঠি যখন জ্বালাই আমরা, তখন দেখবে যে ধূপকাঠির যে গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তার কারণ হচ্ছে যে তাদের মধ্যে অর্থাৎ যে ধূপকাঠিটার যে গন্ধটা অর্থাৎ যে গঠনগত মানে অণুগুলো রয়েছে, সেই অণুগুলো কি মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি, অর্থাৎ আকর্ষণ বলটা নাই বললেই চলে, সেই জন্য কি তারা অনবরত চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমরা কি জানি যে গঠনগত কণাগুলো কি করে, তো অনবরত মানে নড়তেই থাকে। তাহলে এখানে কি হচ্ছে, আকর্ষণ বলটা যদি কম হয় তাহলে কি হবে, তারা ফ্রি অবস্থায় থাকতে পারবে, অর্থাৎ ফ্রি অবস্থায় থাকার জন্য তারা চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে। ঠিক, তাহলে এভাবেই এইটাই হচ্ছে কি গ্যাস। তাহলে গ্যাসের বৈশিষ্ট্যগুলি আমি কি বলতে পারি, আয়তনে পরিবর্তন, মানে আয়তনও নয় আকারও নয়, মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি মানে অণুগুলোর, আর এদের মধ্যে যে আকর্ষণ বলটা রয়েছে সেই আকর্ষণ বলটা কি অনেক কম, কার তুলনায় কম, তরলের তুলনায় অনেক কম, কঠিন ও তরলের তুলনায় মধ্যবর্তী যে আকর্ষণ বলটা অণুগুলোর মধ্যে অনেক কম। ঠিক আছে, তাহলে এটা গেল গ্যাস নিয়ে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে প্লাজমা। প্লাজমা কি? তো প্রথমে আমরা কি পেলাম, গ্যাস পেলাম। গ্যাসটা কি দিয়ে তৈরি হচ্ছে, অণু দিয়ে তৈরি হচ্ছে, তাই তো, অণু দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ পরমাণু মিলে কি তৈরি হয়, অণু তৈরি হয়। তো এই যে গ্যাসকে যদি আমি হিট করি, হিট করলে পরে কি হবে, এই যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো কি হবে, ভেঙে যাবে, তাই তো। অর্থাৎ গ্যাসকে যদি আমি কি করি, হিট করি, তাহলে অণুগুলো কি হয়ে যাবে, অণুগুলো ভেঙে যাচ্ছে, তাই তো, অণুগুলো ভেঙে যাবে। কারণ কি, হিট দিলে পরে কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে গ্যাসকে যদি আমি হিট দিই তাহলে অণুগুলো ভেঙে যাচ্ছে, তাহলে অণুগুলো ভেঙে কি তৈরি করবে, পরমাণু তৈরি করবে, আর অ্যাটম তৈরি করবে, তাই তো, পরমাণু তৈরি করবে। এবার এই পরমাণুটা হিট যদি পায়, তাহলে পরমাণুটা হিট পেলে পরে কি হবে, পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা ভেঙে যাবে, তাই তো, নিউক্লিয়াসটা ক্ষতিগ্রস্ত হবে, বা নিউক্লিয়াসটা কী হবে, ভেঙে যাবে। তাহলে এই যে ভেঙে যাচ্ছে অর্থাৎ অণুগুলো ভেঙে কি তৈরি করছে, পরমাণু তৈরি করছে, পরমাণু ভেঙে কি তৈরি হচ্ছে, যে পরমাণুটা যদি আমি আবার ভাঙতে পারি তাহলে কি হবে, এটা হচ্ছে কি পুরো পরমাণুটা অর্থাৎ কেন্দ্রে কি থাকে, আমার নিউক্লিয়াস থাকে, আর বাইরে কি থাকে, আমার ইলেকট্রন থাকে। তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কি হবে, ভেঙে যাবে যদি আমি হিট দিই। তো তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা, সে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, অর্থাৎ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, সেই জন্য তো তারা এই যে অরবিটের মধ্যে ঘুরতে পারছে, অর্থাৎ কক্ষকের মধ্যে ঘুরতে পারছে ইলেকট্রনটা। তাহলে এই আকর্ষণ বলটা যদি না থাকে তাহলে কি হবে, ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন মুক্ত হলে পরে কি হয়ে যাবে, ইলেকট্রন অনবরত চারিদিকে ঘুরতে থাকবে, তাই তো। অর্থাৎ ইলেকট্রনকে আর ধরে রাখতে পারবে না, কে ধরে রাখতে পারবে না, নিউক্লিয়াস। ঠিক আছে, ইলেকট্রনকে ধরে রাখতে পারে না। তাহলে ইলেকট্রনকে যদি ধরে রাখতে না পারে তাহলে কি হবে, যে এই যে পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন মানে কি হচ্ছে, যখন প্রচণ্ড গরম আমি গ্যাসীয় অবস্থা নিচ্ছি, যার মধ্যে কি হচ্ছে, দৌড়াদৌড়ি করছে কি, পরমাণুর যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো কি হচ্ছে, অনবরত দৌড়াদৌড়ি করছে, এই যে অবস্থাটা সেটাকে আমরা কি বলছি, প্লাজমা বলছি। ঠিক আছে, প্লাজমা। অর্থাৎ প্লাজমা বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা কি করলাম, গ্যাস নিলাম, গ্যাসকে হিট করলে পরে আমি কি পাচ্ছি, গ্যাসের যে গঠনগত অণুগুলো রয়েছে সেগুলো ভেঙে পরমাণু তৈরি হচ্ছে, সেই পরমাণুগুলো ভেঙে কি তৈরি হচ্ছে, সেই পরমাণুটা যখন আমি হিট দিচ্ছি, পরমাণুটা কি দিয়ে তৈরি হচ্ছে, ইলেকট্রন এবং নিউক্লিয়াস দিয়ে তৈরি হচ্ছে। তো ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা, পরমাণুকে যখন আমি হিট দিচ্ছি তখন আকর্ষণ বলটা কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আকর্ষণ বলটা ভেঙে যাওয়ার কারণে অনবরত কি হচ্ছে, যার মধ্যে অর্থাৎ এই যে প্রচণ্ড গ্যাসীয় অবস্থা, গরম গ্যাসীয় অবস্থার মধ্যে কি হচ্ছে, পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন মানে দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, দৌড়াদৌড়ি করছে মানে গ্যাসীয় অবস্থাতেই দৌড়াদৌড়ি করছে। তো এই যে দৌড়াদৌড়ি অর্থাৎ এই যে পদ্ধতিটা বা এই যে অবস্থাটা, সেটাকে আমরা কি বলছি, প্লাজমা বলছি। ঠিক আছে, প্লাজমা বলছি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়, সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তো প্রথমে আমরা দেখব যে কঠিন থেকে
ঠিক আছে। সলিডকে যদি বা কঠিনকে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাই, অর্থাৎ সলিড কি, আমরা বরফ যদি আমি নিয়ে নিই তাহলে বরফ হচ্ছে কি আমাদের একটা সলিড পদার্থ বা কঠিন পদার্থ। তাহলে বরফকে যদি আমি হিট করি তাহলে কি পাই, আমি লিকুইড পাই, তাই তো, লিকুইড বা তরল পাই। আবার সেটাকে যদি আমি হিট করি তাহলে কি পাই, আমরা গ্যাস পাই, তাই তো। গ্যাসকে যদি আমি আবার হিট করি তাহলে কি পাবো, আমি প্লাজমা পাবো, প্লাজমা। ঠিক আছে। তো এই যে গ্যাস আমি পাচ্ছি, তাহলে এখানে দেখো যে আমি প্রত্যেকে যখন হিট করছি, হিট করার পরে কি হচ্ছে, তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। তো অবস্থার যদি এরকম কোনো একটা পদার্থ পাই যে কি হবে, সরাসরি যদি কঠিন থেকে বাষ্পের সৃষ্টি করে, মানে কি বরফকে তুমি গলাচ্ছ, অর্থাৎ হিট দিচ্ছ বা তাপ দিচ্ছ, দিয়ে কি পাচ্ছ, তরল পাচ্ছ। তরলকে যখন গলাচ্ছ বা হিট দিচ্ছ, অর্থাৎ জলকে যদি আমি ফোটাই তাহলে কি হবে, বাষ্পের সৃষ্টি হবে, তাই তো। বাষ্পটা কি গ্যাস তো। তাহলে যদি আমি এরকম পাই কোনো একটা পদার্থ যেটা কি হবে, সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হবে, মানে বাষ্পে যদি পরিণত হয় তখন সেটাকে আমরা কি বলবো, অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে বরফ থেকে বাষ্প সৃষ্টি হয়েছে সেই পদ্ধতিকে কি বলা হয়, ঊর্ধ্বপতন বলা হয়। ঠিক আছে, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। ঠিক আছে, বা সাবলিমেশন। তো এই যে ঊর্ধ্বপতন, তাহলে এখানে কি হচ্ছে, বরফ থেকে কি হয়ে যাচ্ছে, বাষ্পে পরিণত হওয়া। তাই আমাকে কি জিজ্ঞেস করেছে, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়, সাবলিমেশন বা ঊর্ধ্বপতন। ঠিক আছে, ঊর্ধ্বপাতন। তো এখান থেকে তোমাকে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে দেখো যে বরফটা কি হয়ে যাচ্ছে, গলে মানে তরলে পরিণত হচ্ছে। তো বরফ থেকে তরলে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলবো, আমরা গলন বলবো। ঠিক আছে। তাহলে আবার কি হচ্ছে, লিকুইড থেকে গ্যাস সৃষ্টি হচ্ছে, তাহলে লিকুইড এখান থেকে কী হচ্ছে, ফুটতে শুরু করছে, তাই তো। তাহলে এটাকে কী বলবো, আমরা স্ফুটন বলবো, অর্থাৎ যে তাপমাত্রায় ফুটতে শুরু করছে তাকে আমরা কী বলছি, স্ফুটন বলছি। তো এটাই ছিল তোমাদের আজকের যে কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজ, অর্থাৎ পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। যদি কাউরি কোনো কিছু ডাউট থাকে, অর্থাৎ কাউরি বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই আমি সলভ করে দেবো। থ্যাংক ইউ।